আসসালামু আলাইকুম। আমি কখনো কোনো ভিডিও টিডিও করার ব্যাপারে আগ্রহী ছিলাম না, কিন্তু আজ কদিন যাবৎ বেশ আগ্রহভরেই মনে হচ্ছিল যেন কিছু একটা বলে একটা ভিডিও করি এবং মানুষকে জানাই। তো সাধারণত আমি ফেসবুকে লেখালেখি করি। তো ফেসবুক এবং ইনস্টাগ্রামে, তো ওখানে আমার এত কিছু লেখা আসলে সম্ভব হয় না এবং আমি পারিও না। শর্ট করে যতটুকু পারি অতটুকু লিখে দেই, তারপরে মানুষ তো যারা যারা বুঝার তারা তারা বুঝেন। আজকে আমি কিছু কথা নিয়ে আপনাদের সামনে আমার ওপিনিয়ন, আমার বিবেক বুদ্ধিতে যেটা মনে করেছি সেটাই বলার চেষ্টা করছি। তো প্রথমত আসি ছাত্র জনতার আন্দোলনের, যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের পর গত 5ই আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পলাতক হয়েছেন। সাথে সাথে আওয়ামী লীগের যত নেতা কর্মীরা অবশ্য এখনো দেশে আছেন, তো লুকিয়ে টুকিয়ে এদিক ওদিক করে আছেন, কিন্তু তো বেশিরভাগ মানে নেতৃস্থানীয় যারা ছিলেন তারা সবাই দেশ থেকে পালিয়েছেন। এবং তা যারা পালাতে পারেননি তারা তো বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে আছেন। এটা হচ্ছে প্রথম বাস্তবতা। আমার কথা হলো যে আপনি যদি অন্যায় না করে থাকেন, আপনি যদি গণতন্ত্রের প্রতি আপনার আস্থা থেকে থাকে, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনি যদি কোনো দুর্নীতি না করে থাকেন, তাহলে অবশ্যই আপনি দেশে থাকবেন। আপনি পালাবেন কেন? আপনার তো পালানোর কোনো কথা না। যাই হোক, তারপরে আসলেন আমাদের আপনার নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, দেশের দায়িত্ববান। ওনাকে ডেকে এনে আমরা দিলাম। উনি অলিম্পিকে, ফ্রান্সের ওই অলিম্পিক এনজয় করতেছিলেন। আমরা ওনাকে কল করে, আমরা রিকোয়েস্ট করে ওনাকে আমরা ডেকে আমরা দেশের দায়িত্বভার দিলাম। ওনাকে দায়িত্ব ভার দেওয়ার পরে অন্ততপক্ষে আমি স্পেশালি মনে করেছিলাম যে যে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা অন্ততপক্ষে ভালো হবে, কারণ ওনার যথেষ্ট আপনার যোগাযোগ আছে বিভিন্ন বড় বড় পৃথিবীর অনেকগুলো দেশের সাথে। তো যারা গরিব দেশকে সাহায্য সহযোগিতা করে থাকেন, স্পেশালি আমেরিকা, ওনার সাথে বেশ ভালো সম্পর্ক আছে। আমি মনে করেছি যে না, ওনার পক্ষে এটা এই দেশের ইকোনমিক্যাল কন্ডিশন যেটা বিগত স্বৈরাচার সরকার যেটা একদম একদম শেষ করে দিয়ে গেছেন, লুটপাট করে, তারপরে আপনার মানি লন্ডারিং করে, 1 টাকার জিনিস 10 টাকা 100 টাকা ক্রয় করে, বাসার পিয়নো একটা কাজের ছেলেও নাকি তার 400 কোটি টাকার মালিক ছিলেন। তো এইভাবে করে উনি আমাদের দেশটাকে একদম ইকোনমিক্যালি একেবারেই ডাউন করে দিয়ে গেছিলেন। তো সেই হিসাবে খুব আমি মনে করেছি, এবং এটাই এটাই বাস্তবতা, যে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে একটা ইকোনমিক্যাল কন্ডিশনটা আমাদের একটা স্টেবল পজিশনে এনে দিতে পারবেন। সেই হিসাবেই কিন্তু উনি দায়িত্ববান নেওয়ার পরে কিন্তু উনি কাজ শুরু করেছেন, আমি যেটা মনে করি আর কি। তারপর উনি বিভিন্ন সংস্কারের কাজেও হাত দিয়েছেন। এখন একটা সরকার এসছে, কমপ্লিটলি একটা তলাবিহীন ঝুড়ির নিয়ে উনি এসছেন। আগে তো তলাটা ঠিক করতে হবে, তারপরে না ওখানে জিনিসপত্র রাখতে হবে। তো ওনার কাজ উনি করতেছেন। মাঝখানে তো একটার পর একটা আন্দোলন আমরা দেখতেছি, সে বিডিআর, তারপরে আপনার আনসার, তারপরে আপনার বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি একের পর এক তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছে। তারপর একের পর এক একটা একটা করে ইস্যু দাঁড় করাচ্ছেন। তো দেশের যা পরিস্থিতি, এতে অনেকেই বলছেন যে আবার আওয়ামী লীগ সরকার কামব্যাক করবে। আমার মনে হয় না যে যারা এই কথা বলছেন তাদের কথাটা
কিছুটা সত্য, কোনো কিছুই আমার মনে হয় না যে আওয়ামী লীগ কামব্যাক করবে এই মুহূর্তে। এটা একটা স্বপ্ন, এটা করার কোনো যৌক্তিকতা আমি অথবা কোনো পয়েন্ট অফ ভিউ আমি আপনার দেখছি না। এখন আসেন আপনার বিভিন্ন রকম আপনার যারা কেস যাদের ছিলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা ছিল, এটা আপনার বানোয়াট মামলা, রাজনৈতিক মামলা, এগুলো আস্তে 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 করে ওনার সরকার এটা উড্র করছেন এবং এটা একটা সেটেলমেন্টে আসতেছেন। বিচারের বিভাগকে উনি মোটামুটিভাবে সংস্কার করে ফেলেছেন। এখন অন্যান্য দিকে উনি সংস্কার করার জন্য উনি এবং ওনার সরকার মোটামুটিভাবে পরিশ্রম করে যাচ্ছে। ভাই, এখন একটা দেশ মাত্র স্বৈরাচার মুক্ত হলো, এত সকাল 2 মাসও হয়নি, কাল অথবা পরশু দিন হবে আপনার 2 মাস পূর্ণ হবে। 2 মাসে আপনারা কি চান একটা দেশের যেখানে কিছুই ছিল না, যেখানে কোনো বিচার ব্যবস্থা ছিল না, যেখানে কোনো অর্থনৈতিক অবস্থা একদম পঙ্গু ছিল, রিজার্ভ ছিল না, কোটি 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 হাজার হাজার কোটি টাকা লোন রেখে গেছেন আমাদের বিভিন্ন জায়গায় আমরা লোনে জর্জরিত। ইন্ডিয়া আমাদেরকে ডিসফেভার করছে, ইন্ডিয়া আমাদেরকে ডিসফেভার এই 5ই আগস্টের পরে কমপ্লিটলি ডিসফেভার করছে এবং এটা একদম পরিষ্কার, এটা ওপেন। প্রথমত ওপেন যে আমি যেটা মনে করি যে উনি আমাদের স্বৈরাচার সরকার প্রধানকে এবং অন্যান্য যেটা আমরা নিউজে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মন্ত্রী পরিষদের সদস্যদেরকেও নাকি ইদানিং কলকাতার বিভিন্ন পার্কে দেখা যাচ্ছে এবং আপনার বিভিন্ন রকম দেশে তাদেরকে দেখা যাচ্ছে আনাগোনা করছে। তো ভারত সরকারের মতো একটা দেশ, উনি স্বৈরাচারকে উনি আপনার আশ্রয় দিলেন। এখন তো আমাদেরকে এটা আপনার ডিসফেভারই করলেন। তারপরেও আমরা দেখেন তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে কোনো গ্যাঞ্জামে না গিয়ে দেশটা তো আগে রক্ষা করতে হবে ভাই। দেশ রক্ষা করতে না পারলে আপনি আপনার এই ইন্ডিয়ার সাথে কিভাবে আপনি লড়বেন? আগে তো দেশের মেরুদণ্ড ঠিক করতে হবে। তো এখন সব কিছু মিলে জিলে আমি যেটা মনে করতেছি, আমাদের সরকারকে সময় দেওয়া উচিত এবং আমাদের অপেক্ষা করা উচিত। আমরা একটু দেখি ওনারা কোথায় নিয়ে যান, একটু সময় দেন ওদেরকে ভাই। আমাদের কোনো ক্রমে ডিস্টার্ব করা উচিত না। আমরা কেন ওনাদেরকে ডিস্টার্ব করছি ভাই? আমরা ওনাদেরভাবে চলতে দেই না। আমরাই তো বসে দিচ্ছি ওনাদেরকে, ওনারা তো নিজে আন্দোলন করে বসে নাই। আমরাই ওনাদেরকে ডেকে, স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ডেকে আমরা এখানে এনেছি এবং উনি যেই ভাবমূর্তি আমাদের বাংলাদেশের গত জাতিসংঘের সম্মেলনে তুলে ধরেছেন, এটা তো ভাই কোনো আজ পর্যন্ত তো বিগত 50 বছরের মধ্যে কি কেউ তুলে ধরেছে এভাবে? এবং উনি যেভাবে সম্মান পেয়েছেন, এটা তো আমাদের বাংলাদেশেরই গর্ব। একজন বাংলাদেশের প্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে ওনাকে যে সম্মান দিয়েছে সারা বিশ্ব, এটা তো সবাই আমরা দেখেছি। তো আমরা ওনাকে কিছুটা সময় দেখি না। বিশ্ব তো বলেছে, সারা বিশ্ব থেকেই ওনাকে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, চায়না সবাই মোটামুটিভাবে বলেছে যে আমাদেরকে হেল্প করবে। আমরা দেখি না আরব আমিরাতের একটা ঘটনাই দেখেন। ওনার একটা টেলিফোন কল, ওনার একটা চিঠির সুবাদে যদি আমাদের 57 জন যারা অলরেডি সাজাপ্রাপ্ত জেলে আছে, মিডল ইস্টের মতো জায়গায় এইভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে একটা পাঠাইয়া দেওয়া দেশে, এটা একটা অলৌকিক ঘটনা, এটা আমি মনে করি। কারণ আমি নিজেও মিডল ইস্টে প্রায় 9 ইয়ার্স আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আমি জব করেছি, আমি জানি তাদের আইন কানুন সম্পর্কে। তো আমরা তো দেখেছি আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস ছিলেন বলেই আমাদের এটা সম্ভব হয়েছে। তা আমরা ওনাকে একটু সময় দিই, আমরা দেখি উনি কী করেন। আর আওয়ামী লীগের ভাইয়েরা, আপনারা কেন ভাই ডিস্টার্ব করছেন ভাই? আমরা তো আপনাদেরকে সময় দিয়েছি, তো গত 16 বছর আপনারা ছিলেন,
আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনার দেশটাকে চালাইছেন, খাইছেন, হ্যাঁ, মানি লন্ডারিং করছেন, দেশে বিদেশে বাড়িঘর করছেন এবং নিজেদের আত্মীয় স্বজনকে স্টাবলিশ করছেন। তারপরে আপনার ব্যাংক ব্যালেন্স করছেন, হ্যাঁ, দেশটাকে একদম শেষ করে দিয়ে আপনারা চলে গেছেন। এখন আমাদের দেশটা একটু আমরা দাঁড়া করাই, আমরা আগে সে আগের পরিস্থিতিতে আনি, তারপর আপনারা আইসেন, আইসা আবার আপনারা লুণ্ঠন ফুটন করেন, কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু দেশটা তো আগে বাঁচাতে হবে ভাই, আমাদেরকে ডিস্টার্ব করেন না। আর যেভাবে আপনাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তার চেয়ে জঘন্য কিন্তু এই ছাত্ররা যে কোনো মুহূর্তে কিন্তু রাস্তায় নেমে যেতে পারে। মুক্তিযুদ্ধের সময় কিন্তু অস্ত্র জমা দিয়েছিল, এদের কাছে এই ছাত্র জনতার কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না, ওরা ইট আর বাঁশের লাঠি দিয়ে আপনাদেরকে তাড়াই দিছে। আপনারা একটু ভাবেন, আপনারা কোথায় গিয়ে পৌঁছেছিলেন। আপনাদের কাছে বন্দুক ছিল, ট্যাঙ্ক ছিল, আপনাদের কাছে এসএমজি ছিল, আপনাদের কাছে শর্টগান ছিল, আপনাদের কাছে সব ছিল, পুলিশ, র্যাব, আপনাদের আনসার, বিডিআর, বিজিবি, সবই ছিল। আপনারা পারছেন এই লাঠি আর ইটের ইটের বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারছেন? আপনারা পারেন নাই। তো ওই লাঠি কিন্তু এখনো আছে ছাত্র জনতার হাতে, ইট কিন্তু এখনো তারা ওই ক্লিন করে নাই রাস্তা থেকে, এখনো কিন্তু ইট এবং লাঠি আছে। যে কোনো মুহূর্তে যেটাই আপনারা করবেন ওরা কিন্তু নেমে যাবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, বহুত করছেন ভাই 16 বছর, আপনারা এবার একটু চুপ থাকেন। যেগুলি কামাইছেন এগুলো বসে বসে খান, তো যেগুলি কামাইছেন এগুলো বসে বসে খান, একটু এনজয় করেন। বিভিন্ন দেশে আছেন, বিদেশের মাটিতে আছেন, ক্লাবে ক্লাবে যান, জুয়া টুয়া খেলেন, এগুলো একটু হারেন, হ্যাঁ, ওই ওই টাকাগুলো একটু নষ্ট করেন। তারপর যখন একদম টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন আপনারা দেশে আইসেন, আমরা আপনাদের হাতে আবার দেশটা তুলে দেব। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না, আসেন। আর যদি এখন আসেন তা তো বুঝতে পারছেন ইট আর লাঠি কিন্তু একদম রেডি। তো যাই হোক, আমি আসলে একটু বেশি ইমোশনালভাবে অনেক কিছু বলেছি। তো ওটা কিছু না, আমাদের যেটা আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে এখন একটু সহ্য করতে হবে। গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, ভাই গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করবে না কেন? মালিক পক্ষ 3 মাস 4 মাস বেতন দেয় না। এখন আমি তো শ্রমিকদেরকে কোনো দোষ দিচ্ছি না, ওরা তো ভাই ওদের পেটে ভাত নাই, ওরা ঘর ভাড়া দিতে পারতেছে না, ওদের বাচ্চার স্কুলের বেতন দিতে পারতেছে না, ওরা বাজার করতে পারতেছে না, বাচ্চার জন্য দুধ কিনতে পারতেছে না। আপনারা যদি একটা শ্রমিকের বেতন যদি 3 মাস 4 মাস যদি বকেয়া রাখেন, ভাই ওরা তো আন্দোলন, ওরা তো রাস্তায় নামবেই। ওরা কি মনে করেন যে ওরা না খেয়ে এসে আপনার সেলাই মেশিন ঘুরাবে? প্রশ্নই আসে না। তো মালিক পক্ষদের কাছে অনুরোধ করছি, ভাই আপনারা ওদের বেতন দিয়ে দেন। যাদের 3 মাসের আছে ওখানে ওই 1 মাসের দেন, 2 মাসের দেন, অ্যাটলিস্ট তারা বাঁচুক, ওদের মেশিন চালানোর মতো তাদের শরীরে শক্তিটা সঞ্চয় করুক। তারপর আপনারা তাদের তাদের বেতন আস্তে আস্তে যেগুলো বকে আছে সেগুলো দিয়ে দেন। হ্যাঁ, মালিক পক্ষ, আপনারা তো লোন নেন ভাই, কোটি হাজার কোটি টাকা লোন নিয়ে বসে আছেন, এগুলো কি করছেন? ওই বিদেশের মাটিতে বাড়ি করছেন, হ্যাঁ, বেগমপাড়াতে বাড়ি করছেন, বিদেশে ব্যাংক ব্যালেন্স করছেন, এদিকে শ্রমিকের টাকা না দিয়ে। ভাই শ্রমিকের বেতনগুলো দিয়ে দেন, দেখবেন যে শ্রমিক অসন্তোষ কোনোদিনও হবে না। একটা শ্রমিক চায় ভাই কাজ করতে, এরা কাজ করে টাকা, এদের 2টা পয়সা তারা পেটে দেয়, ভাত দেয়, খাবার দেয়, সংসার চালায়। ওরা কেন ভাই ফ্যাক্টরি জ্বালাবে? ওরা কেন ভাই ফ্যাক্টরি থেকে বাইরে গিয়ে রাস্তায় নামবে বলেন? নিশ্চয়ই তাদের ওরকমভাবে তাদের সমস্যা আছে, আপনারাই সমস্যাটা সৃষ্টি করতেছেন। আপনারা বেতন দিয়ে দেন, তো মজুরিটা ঠিক মতো দিয়ে দেন। ভাই ইসলামে একটা কথা আছে, শ্রমিকের ঘাম ঝরার আগেই তাকে টাকা পরিশোধ করতে হয়। তো আপনারা কেন ভাই ইসলাম, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, কেন ভাই আপনার মুসলমান ধর্মকে আপনারা অপমাননা করতেছেন? আপনারা মুসলিম আইনকে আপনারা অপমান করতেছেন। ভাই বেতন দিয়ে দেন, দেখবেন যে শ্রমিক একেবারেই শান্ত। এখন আমাদের শ্রমিক যদি রাস্তায় নামে, গাড়ি ঘোড়া ভাঙে, হ্যাঁ, এবং যদি ইট পাকেল নিক্ষেপ করে যদি আপনাদের ফ্যাক্টরিতে আগুন লাগাতে চায়, তো পুলিশ কি বসে থাকবে? পুলিশ তো অবশ্যই তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে, কেঁদনে গ্যাস ছুড়বে, টিয়ার শেল ছুড়বে, তারপরে আপনার
রাবার বুলেট ছুড়বে, তারপরে এক পর্যায়ে তার গুলি করতে বাধ্য হবে। ওটা তো আপনাদেরকে বাঁচানোর জন্যই তো পুলিশ করতেছে, কিন্তু বদনাম হচ্ছে কি? সরকারের বদনাম হচ্ছে যে অমুক জায়গায় আশুলিয়াতে ফ্যাক্টরির গার্মেন্টস শ্রমিকদের উপরে পুলিশের হামলা করে একজন নিহত। এটা কার জন্য হয়েছে ভাই? আপনাদের ফ্যাক্টরিগুলোর জন্য, আপনাদের ফ্যাক্টরিটা বাঁচানোর জন্যই তো হয়েছে। তো আপনারা কেন ভাই শ্রমিকের বেতনগুলো আপনারা দিচ্ছেন না? সুন্দর মতো শ্রমিকদের বেতনগুলো দিয়ে দেন, দেখবেন যে একবারে সব কিছু শান্ত হবে। আপনাদের প্রোডাকশন আপনাদের ঠিক থাকবে, আপনাদের শিপমেন্টও ঠিক থাকবে, আপনাদের বায়ারও ঠিক থাকবে, আপনাদের সব কিছু ঠিক থাকবে। তো আপনারা ব্যাংক থেকে টাকা নেবেন, আপনারা কোটি কোটি টাকা নেবেন আর শ্রমিকদের বেতন দিবেন না, তা আপনাদের এসব সমস্যা তো হবেই। তো যাই হোক ভাই, আমি হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো এটাই হচ্ছে ব্যাপার, আমাদেরকে একটু সময় দেওয়া উচিত আমাদের সরকারকে। এবং আমরা আমরা যদি সবাই মিলে যদি একটু এবার চেষ্টা করি, আমার মনে হয় আমরা আমাদের দেশটাকে আর একটা সুন্দর একটা পজিশন আমরা আসতে পারবো। অবশ্যই সবাই গণতান্ত্রিক দেশ হিসেবে যদি এটা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা গণতন্ত্রের জন্যই তো লড়াই করেছি। আমরা বিগত 16-17 বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই লড়াই করছি। গণতন্ত্রটা প্রতিষ্ঠা হোক, আমরা গণতন্ত্রটা প্রতিষ্ঠা করি, তারপরে সবাই ইলেকশনে আসবেন, ইলেকশন করবেন। জনগণ যদি আপনাদেরকে যাকে XYZ যাকেই চাবে, আমরা যাকে চাবো তাকে ভোট দিব, আপনারা ক্ষমতা আসবেন এবং আমরা আপনার দেশ চালাবেন। আবার যখন আপনাদের মেয়াদ পূর্ণ হবে, আবার সেই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে। যেই সরকার জনগণ যেই সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, তারাই ক্ষমতা আসবে এবং দেশ পরিচালনা করবে। ভাই এই ট্র্যাডিশনটা আমাদের দেশে হোক না, চালু হোক না, সুন্দর মতো চালু হোক না। ভাই ক্ষমতা তো আসবেন, আপনারা ভালো কাজ করেন, মানুষ আপনাদেরকে সালাম দিবে, আপনাদের সুনাম করবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো কাজ করছে, ওনাকে সবাই সারা বিশ্ব সুনাম করতেছে, সারা বিশ্ব তো ওনাকে সম্মান দিচ্ছে। তা আসলে আমরা ওনার মতো একটা ভালো কাজ করি, সবাই যদি আমরা ভালো হয়ে যাই, দেশটা আমাদের মতো এত সুন্দর দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টা হবে না। আমাদের দেশের জন্য আমাদের ডেডিকেশন আছে। ধন্যবাদ। আর এক সময়, এখন যখন কথা বলা শুরু করেছি, ইনশাল্লাহ আরও বলবো। তো ভালো থাকবেন, এবং যদি কোনো অন্যায় বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আল্লাহ হাফেজ।